দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। জেরিন যেমনটি বলছিল, সুন্দর একটি সকাল, আর একটি সকাল সুন্দর হয়ে ওঠে, একটি দিন সুন্দর হয়ে ওঠে যদি আমরা একটি সুন্দর পরিকল্পনা করতে পারি পুরোটা দিন আমরা আসলে কিভাবে কাটাবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই সারাদিন অনেক ভালো যাবে আপনাদের। শুভ সকাল। শুভ সকাল আনিস, কেমন তুমি এত আছো? সুন্দর করে কথা কিভাবে বলো আগে সেটা বলো। আমি কিন্তু তোমার কাছ থেকেও শিখি। খুবই ভালো। তুমি অনেক প্রাণবন্ত একজন মানুষ এবং খুব প্রাণ নিয়ে কথা বলো, সেটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করে, তাই না? আমার মনে হয় যে আমরা তোমার কাছ থেকে শিখি এই কারণে, এবং ধন্যবাদ আমাদেরকে এবং সবাইকে শেখানোর জন্য। সবার কাছ থেকে শিখি এবং আজকে একজন চমৎকার মানুষ রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্ব তাকে বলা যায় এবং শিক্ষক। এই চমৎকার মানুষটিকে আমরা একটু আবিষ্কার করব। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি গণমাধ্যম গবেষক ও শিক্ষক ডক্টর ইসলাম শফিক। শুভ সকাল স্যার। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? বেশ চলছে। আপনি মিডিয়ার মানুষ, আমাদের মানুষ, এবং পাশাপাশি শিক্ষকতাও করছেন। পুরোটা সময় জুড়ে আসলে আপনাকে আবিষ্কার করার চেষ্টা করব। আমরা একেবারেই স্যার শৈশব থেকে আসি সব অনুষ্ঠানেই। আপনার শৈশবটা আসলে কেমন ছিল? কারণ বর্তমানে কাজ সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু ছোটবেলায় ডক্টর শফিক আসলে কেমন ছিল সেটা আমরা কেউই জানি না। এই কারণেই আসলে আমাদের শুরুটা ছোটবেলা থেকে। শেরপুর জেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, মেঘালয় যেটা আমরা ভারতের উপরে পাহাড়ের দিকে দেখতে পাই, সেই মেঘালয় কন্যা বলা হয় শেরপুর জেলাকে। সেই জেলা সীমান্তবর্তী উপজেলা হচ্ছে নালিতাবাড়ি, সেখানে আমার জন্ম। এই নালিতাবাড়ির যেই ভূমি, সেটা একটা আন্তঃনদী, ভোগাই নদী বিধৌত, খরস্রোতা এবং পাহাড়ি সর্পিল নদী। এই নদী, কাদা জল, এটা স্পর্শে আমাদের বেড়ে ওঠা। আমরা বলতে পারেন যে জেন এক্স 1980 সালের পর্যন্ত, 65 থেকে এই সময়কালে যারা জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। আমরা সেই 80 দশকের শেষ বছরে আমার জন্ম 1980-তে। তো জেন এক্স হচ্ছে আমরা সেই প্রজন্মের মানুষ। আমরা জেনেক্স যেহেতু বললেন আপনি, সে জেনেক্সের আসলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে নন লিনিয়ার। এখন যে ডিজিটাল আমরা দেখছি প্রজন্ম, সেই প্রজন্ম থেকে খানিকটা একটু আগের, কিন্তু তারা এক স্বর্ণালী সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। সেখানে রয়েছে স্পর্শ, সেখানে রয়েছে চিঠি, সেখানে রয়েছে এই মুদ্রণ মাধ্যমে পত্রিকা। আপনি যদি বলতে পারেন যে টেলিভিশন, একমাত্র বিটিভিতে আমরা দেখে বড় হয়েছি। তখন এত মিডিয়ার জৌলুস ছিল না। আমাদের মনোযোগ মাঠ, ঘাট, বন, বাদার, জঙ্গল এবং পাঠ, বইয়ের মধ্যে আমাদের মন, ছবি আঁকা। আমরা এগুলির মধ্য দিয়ে আপনি বলতে পারেন যে একটা জেনারেশন বেড়ে ওঠার যেই শিল্পকৌশল, আমরা সেই স্পর্শ পেয়েছি, সময়টাকে পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। আপনি এখন দেখবেন, এটা আমি খুব নেগেটিভ বলছি না, আমরা এক জায়গায় বসে থাকলে সবাই মাথা গুজু হয়ে মনিটর যা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, আমাদের মেরুদণ্ড নিচু হয়ে যাচ্ছে। কিন্তু এক সময় কিন্তু আড্ডা হতো, কথা বলতো লাইভ, মানুষের সঙ্গে লাইভ। আমরা লাইভ বসে থেকেও আমরা ওখানে থেকেও থাকি না। তবে আপনারা কিন্তু একদিক দিয়ে সৌভাগ্যবান, যে সুন্দর সময়গুলোর কথা বলছেন সেগুলো পেয়েছেন। বর্তমানে যে নতুন মিডিয়া, এত গ্যাজেট, এত কিছু, সেগুলোর সান্নিধ্য পেয়েছেন। নিশ্চয়ই আমরা সৌভাগ্যবান যে আমরা এই চেঞ্জ ওভারটা দেখেছি, যে আমাদের এই ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন করা বা ট্র্যাঙ্ক কল করার জন্য চাপ দিয়ে নয় উঠানো, আর এখন সেই স্পর্শের মাধ্যমে অথবা ভয়েস কলে কিন্তু আমি যাকে ডায়াল করব তাকেও রিড করতে পারি। এই যে ট্রান্সফরমেশন অফ টেকনোলজি, এইটার মধ্য দিয়ে আমরা বড় হয়েছে, এটা আমাদের জন্য অনেক আশীর্বাদ। তো আমাদের বেড়ে ওঠা নালিতাবাড়িতে, সেখানে আমি আমার পাঠ কিন্ডারগার্টেন স্কুলে, আমরা ষষ্ঠ পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলে পড়েছি। তখন এই বিদেশি পদ্ধতিতে পাঠ মাত্র শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এই ধরনের বিদ্যালয় শুরু হয়েছে, যেখানে আমাদের মনন তৈরি করার ক্ষেত্রে এই স্কুলটা আমার খুব কাজে লেগেছে। বিশেষ করে আবৃত্তি, চিত্রাঙ্কন, গানও শিখেছেন যতটুকু জানি। শিখেছি। আমাদের তাল, লয়, এই প্রাথমিক জ্ঞানগুলি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি যে স্কুল থেকে পাশ করি, সেই স্কুলের নাম তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়। এখন সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। তার সরকারি হয়েছে, সেটা বিস্তর মাঠ ছিল, সেখানে আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি, যেটা এখনকার শহরে শিশুদের জন্য এটা একটা স্বপ্ন। আপনি যে আসলে প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে বেড়ে উঠেছেন,
সেই নৈসর্গ সম্পর্কে জানতে চাই। একেবারেই ভারতের যে সীমান্ত ঘেঁষা এবং আমি নালিতাবাড়ি যতদূর জানি শেরপুর খুবই সুন্দর, সেখানে ছোট ছোট পাহাড় এবং এবং টিলা মেঘালয়, রয়েছে। মেঘালয়কে কেমন দেখেছেন দূর থেকে? নিশ্চয়ই মেঘালয়কে আপনি গিয়েছেনও। আমি গিয়েছি মেঘালয় থেকে আপনার দার্জিলিং ওই প্রান্ত থেকে সিকিম খুব কাছে ওই পাহাড়টা, আচ্ছা। ওই পাহাড়টা, এবং আমাদের সিলেটের উপর থেকে পঞ্চগড় পর্যন্ত কিন্তু মেঘালয় পাহাড়, এবং মেঘালয় সেই তাদের অনেক সময় কাঞ্চনজঙ্ঘা দেখারও দেখারও সৌভাগ্য অনেকের হয়েছে। হয়। সেটা হচ্ছে আচ্ছা। কুড়িগ্রাম থেকে বা পঞ্চগড় থেকে দেখা যায়। এই অঞ্চলটা মূলত গারো পাহাড়, নেত্রকোনা থেকে শেরপুর জেলা, নালিতাবাড়ি, হালুয়াঘাট, এগুলি হচ্ছে মেঘালয়ের বিধৌত অঞ্চল, সমতল, কিন্তু ওই প্রান্তে হচ্ছে বিশাল পাহাড়। আমরা কিছু পেয়েছি, সেটা গজনি বলতে পারেন আপনি, ঝিনাইগাতির। আমাদের এখানে রয়েছে বারোমারি পাহাড়। এই পাহাড়গুলি হাতি প্রবণ এলাকা। হ্যাঁ। আপনার প্রায়শই সংবাদ মাধ্যমে দেখতে পাবো আমরা হাতি এবং মানুষের যেই সংকট, সেটা আমরা ওখান সেটা থেকে আসলে সেখানে দেখা সেখানে যায়। দেখা সেই যায়। গল্পটা আবারও শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু জানিয়ে আসি দর্শকদের। নিশ্চয়ই। শুরুতে ধন্যবাদ। দর্শক, ডক্টর ইসলাম শফিক বাংলাদেশের টেলিভিশন ও গণমাধ্যম অঙ্গনের একজন অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক এবং শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশন প্রোগ্রাম নির্মাণ, যোগাযোগ কৌশল, কপিরাইটিং এবং নিউ মিডিয়া নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি মিডিয়া বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন সৃজনশীল ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি কি কমিউনিকেশনের উপদেষ্টা হিসেবে যোগাযোগ ও কন্টেন্ট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষাক্ষেত্রেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও একাডেমিক উপদেষ্টা হিসেবে এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে তিনি শিক্ষার্থীদের মিডিয়া ও টেলিভিশন বিষয়ক জ্ঞান প্রদান করছেন। এর আগে টেলিভিশন প্রযোজক থেকে শুরু করে হেড অব প্রোগ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। টেলিভিশন প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও বিজ্ঞাপন নির্মাণে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। বাংলাদেশের টেলিভিশন মিডিয়া বিষয়ে পিএইচডি সম্পন্ন করে তিনি গবেষণা ক্ষেত্রেও নিজস্ব স্বাক্ষর রেখেছেন। চলুন দর্শক, আবারও চলে যাই অতিথির কাছে। ছোট্ট জীবনে অনেক কিছু করেছেন, যেটা আসলে অনেকের কল্পনারও বাহিরে। ধাপে ধাপে সব গল্পগুলো শুনবো, তবে আবারও শেরপুরের সেই গারো পাহাড় এবং হাতির এলাকায় চলে যাই। কখনো চোখের সামনে হাতি দেখা হয়েছে? হাতি তাদের খাদ্যের যে প্রয়োজন এবং জল, এটার জন্য তারা চলে আসে যখন তাদের সেই সংকটটা তৈরি হয়। তাদের মূলত তো এই অঞ্চলগুলি তাদেরই, বন্যপ্রাণী, অরণ্য তাদের। আমরা নানানভাবে ধ্বংস করে তাদের জায়গায় আমরা বসতি আমরা স্থাপন আসলে করেছি। অনুপ্রবেশকারী হই। অনুপ্রবেশকারী। তাদের তো আর কোনো বাউন্ডারি নেই আসলে, আমরাই আসলে বাউন্ডারিটা তৈরি করেছি। একদম। সেক্ষেত্রে তারা চলে আসে, কিন্তু এখানেও অভাব, খাবার নেই, তখন ফসলের উপর তারা আঘাত করে। সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, তখন উৎসাহী যারা তারা চলে যায়। তো সরকার কিছু ব্যবস্থা নিয়েছে। এখন নতুন যিনি সংসদ হয়েছেন তিনি লম্বা একটা প্রজেক্ট নিয়েছেন। সেটা আপনার ছোটবেলায় কি আপনার এই ধরনের অভিজ্ঞতা আছে? আমরা যেতাম ওই সময়টা দেখার জন্য, আচ্ছা, যে আচ্ছা। কি করে হাতি এসে প্রায় মাসখানেক থাকতো ওখানে। আচ্ছা। এখনো থাকে। তাদের নানান বয়সী হাতি, শিশু হাতি থেকে বৃদ্ধ হাতি, অনেক সময় দল চ্যুত হয়ে অনেকে থেকে যায়, যেতে পারে না। তখন এগুলিকে আবার আস্তে আস্তে তখন মানুষ উৎসাহীরা দেখতে যায় যে একটা হাতি আটকা পড়েছে বা একদল হাতি আটকা পড়েছে। কিছু কিছু জায়গায় ওয়াচ টাওয়ার করেছে, সেখান থেকেও দেখা যায়। সরকার সেই ব্যবস্থা, পর্যটন জায়গা থেকে পর্যটন বান্ধব কিছু পরিবেশ তৈরি করেছে। নিরাপদ দূরত্ব থেকেও হাতি দেখা যায়, এই পরিবেশটা ওখানে রয়েছে। তো আমরা আমাদের ওই ট্র্যাডিশন তো এখনো আছে। বাল্যকাল থেকে আমরা শুনেছি, দেখেছি গিয়ে। আমাদের যে জেলা শহর সেখান থেকে 35 কিলোমিটার দূর, আর আমার যেখান থেকে বাড়ি নালিতাবাড়ি সেখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই হাতির আবাস। অনেক কাছে, খুব কাছে। তো সেখান থেকে আমরা বড় হওয়া মানুষ, প্রকৃতি লগ্ন। ঢাকা থেকে এদিকটা আসতে গেলে যেই শক্তি দরকার আমাদের, এই মনন তৈরি হয়েছে পত্রিকা পাঠের মধ্য দিয়ে। আচ্ছা। তখন আমাদের এখানে আমি বলছি এটা 1985 সালের দিকের ঘটনা, পত্রিকা পৌঁছতো বিকাল 4টায়। আচ্ছা আচ্ছা। এত সকালে তখন এই যাতায়াতের জন্য পৌঁছতো। মানে আমরা যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। মুদ্রণ মাধ্যমের পত্রিকা আমরা পড়তাম, বিকালে পেতাম। আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম কখন পত্রিকাটা হাতে আসবে। আর টেলিভিশন, মাত্র একটা টেলিভিশন, তখন সম্প্রচার শুরু হতো বিকাল 3টায়। হ্যাঁ। এবং এটা
অধিবেশন চলতো 11:30 পর্যন্ত। তাহলে আমাদেরকে যদি মনন তৈরি করতে হয়, পাঠাভ্যাস এবং গণমাধ্যমের দিক থেকে মুদ্রণ মাধ্যমের পত্রিকা খুব মনোবিকাশের ক্ষেত্রে কাজে লাগিয়েছে। সাহিত্য পাতা খুঁজতাম, কবিতার পাতা খুঁজতাম, সংবাদ পড়তাম, এর মধ্য দিয়ে যে পুরো বিশ্বকে আসলে চিনেছেন চেনা সেই যায়। পুরে বসে। বই পড়া হতো ছোটবেলায়? আমাদের যে লাইব্রেরিটা ছিল গণগ্রন্থাগার, সেখানে একজন লাইব্রেরিয়ান ছিলেন, তিনি নির্ণয় করে দিতেন কোন বয়সী পাঠক কি পড়বে। আচ্ছা, এটা আপনি ভাবতেও পারবেন না যে এই 1985 সালে 90 সালের দিকে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান ছিলেন যিনি নির্ণয় করে দিচ্ছেন এই বয়সে এই বই পুস্তক পড়তে হবে, কখন রবীন্দ্রনাথ পড়তে হবে, কখন শরৎ পড়তে হবে, কখন সুনীল পড়তে হবে। তিনি নির্ণয় করে দিতেন, আমাদের বলতেন 2 সপ্তাহের মধ্যে এইগুলি পড়ে আবার ফেরত দিতে হবে। বাহ। যেই আন্দোলন আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা ওখানে গণ উন্নয়ন গ্রন্থাগার নামে একটা লাইব্রেরি ছিল, তার মধ্যে আমরা পেয়েছি। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার প্রথম বই পড়া হয়েছিল কোন লেখকের বই দিয়ে বা কোন বই দিয়ে, মনে আছে কি? বই তো পাঠ্যপুস্তক দিয়ে আমাদের শুরু, ওখান থেকে পরিচয়। পরবর্তীতে আমি নাটকের দলে যুক্ত ছিলাম। আমাদের ওখানে নবরূপী ক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠী একটা নাটকের দল ছিল। ওখানে আমাদের আবৃত্তির অনুষ্ঠান হতো, কবিতা পড়তাম। শামসুর রহমানের কবিতার বই দিয়ে আমাদের পাঠ শুরু হয়েছে। কিন্তু একটা বিষয় জানতে চাই যে এই যে ছোটবেলা থেকে আপনার একটা সুন্দর মনন তৈরি হয়েছে, আপনি সংস্কৃতি মনা একজন মানুষ হয়ে উঠেছেন, পারিবারিক আবহ নিশ্চয়ই ইতিবাচক ছিল অনেক বেশি। মানে কার দ্বারা আসলে এতটা অনুপ্রাণিত হয়েছেন আপনি? আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা মোজাম্মেল হক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় তিনি রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য শুনতেন বাসায়, আচ্ছা আচ্ছা। অডিওতে, তখন টেপের রেকর্ড ছিল। এই চিত্রাঙ্গতা, মায়ের খেলা, এই নৃত্যনাট্য শুনতে গিয়ে আমাদেরকে তিনি বোঝাতেন নাটক কি করে নাটক হয়ে ওঠে, আচ্ছা। কোনটা নৃত্যনাট্য, কোনটা গীতিনাট্য, গান। এই গান শোনার প্রচলন তিনি আমাদেরকে কান তৈরি করে দিয়েছেন। নাটকে যাওয়ার ক্ষেত্রে তার একটা প্রবণতা ছিল যে আমরা যেন থিয়েটারটা করি। আমাদের ওখানে একটা থিয়েটার দল ছিল। আমরা যেটা বললাম, আবৃত্তির জন্য আমরা প্রথমে পড়লাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, শামসুর রহমান, এই কবিতা বাতাসে লাশের গন্ধ পাই। আমরা শামসুর রহমানের কবিতা স্বাধীনতা, এটা আমাদের ম্যান্ডেটরি ছিল, এগুলি পড়তে আচ্ছা, হবে। এই যে পড়তে হবে বা নাট্য দলে যুক্ত হলেন, সেটা কত বছর বয়সে বা কোন ক্লাসে থাকতে? তখন আমরা 7-এ পড়ি। আচ্ছা, অনেক ছোটবেলায়। তখন একটা ফেরারি নিশান নাটক হলো মান্নান হীরার, সেখানে আমি একটা পাগলের চরিত্র করলাম। এবং আমি জানতাম না যে এটা এত সম্মান পাবো আমি। বাচ্চা একটা ছেলে পাগলের চরিত্রে অভিনয় করার পর সকলেই পরের দিন থেকে আমাদেরকে অভিনেতা হিসেবে সম্মান জানাতে শুরু করলো। এইটা থেকেই আমরা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। সেটার শেকড় কিন্তু ওই নাটকের মধ্যে নিহিত ছিল, আমাদের পরিবেশের মধ্যে নিহিত ছিল। অর্থাৎ পারিবারিক পরিবেশটা আপনি খুব ইতিবাচক পেয়েছেন। বাবা মা আসলে কিভাবে দেখতেন? কারণ বাবা মা সবসময় শঙ্কিত থাকে যে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা করতে গিয়ে আবার পড়াশোনায় না কোনো একটা ক্ষতি হয়। এটা আপনি যথার্থই বলেছেন যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যেই ব্যাপারটা থাকে, এবং আমাদের যে প্রজন্ম 80 দশক, তখন আমার বাবা ছিলেন কৃষক। সেখান থেকে তিনি এগুলি চুকিয়ে তিনি শহরে চলে আসলেন, যে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, পড়াশোনা করতে হবে। তিনি তার পেশা পরিবর্তন করে তিনি ব্যবসায় মনোনিবেশ করলেন, এবং আমরা শহরে চলে আসলাম। একদম প্রত্যন্ত গ্রাম থেকে, আচ্ছা, নয়াবিল থেকে আমরা চলে আসলাম তারাগঞ্জ বাজার। এটা কি উচ্চ মাধ্যমিকে? না, একেবারে শিশুকালে, একদম শিশু বয়সে। উনি যুদ্ধের পরপরই 72 সালে কৃষিকাজ ছেড়ে তিনি সন্তানদের নিয়ে তিনি উপশহরে চলে আসলেন। শহরে বলছেন? নালিতাবাড়ি শহরে। আমাদের ওখান থেকেও ওই যেটা বললাম গারো পাহাড়, গজনি বা বারোমারি, সেই পাশে ফুলপুর নয়াবিল একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের গ্রামের বাড়ি। ওখান থেকে উপশহরে তিনি 72 সালে আসলেন, নতুনভাবে স্থাপনা শুরু করে ব্যবসায়িক কাজে মনোনিবেশ করলেন 72 সালে। আমরা তখন এখান থেকে, আমার জন্ম এই বাড়িতে, এই উপশহরে 1980 সালে। তো আমরা বাবাকে পেলাম একজন ব্যবসায়ী হিসেবে। তিনি তার পূর্বতন পেশা পরিবর্তন করলেন তার সন্তানদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, শহরে মানুষ করার জন্য। তো আমরা এইটা আসার পর উনি যেই চিন্তাটা যে আমাদের ওই সময় ছেলেকে পড়াতে হবে, সন্তানদের পড়াতে হবে, ওই পরিবেশটা তার চিন্তার মধ্যে কিন্তু বীজ নিহিত। আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার পিছনে আমার পিতা এবং মাতার অবদান রয়েছে। নিশ্চয়ই। কিন্তু আপনার জীবনে একটা মর্মান্তিক ঘটনা আছে যে আপনি খুব অল্প বয়সেই, যতটুকু জানি যে 4 বছর বয়সে আপনি আপনার প্রিয় মাকে হারিয়েছেন, শ্রেষ্ঠ ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন। এই সময়টা আসলে ভীষণ রকমের
মানে স্ট্রাগলের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, মানে এত ছোট বয়সে মায়ের ভালোবাসা আপনি পাননি, ব্যাপারটা আসলে কেমন ছিল? বিষাদে পরিপূর্ণ এই জায়গাটা, যদি ট্র্যাজেডি বলেন গ্রিক ট্র্যাজেডি, ওই জায়গায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি বলা হয় ইদিপসকে, ইদিপস দ্য রেক্স। তো প্রতিটা মানুষের জীবনে কিন্তু বাকবদল ঘটে। তো আমার এই একটা জায়গা যে আমার মায়ের মুখচ্ছবি আমি কিন্তু স্মরণে আনতে পারি না, কোনোভাবে ইমেজ ক্রিয়েট করতে পারি না, যার ফলে আমি ছবি আঁকা শুরু করলাম আচ্ছা যে আমার মা কেমন হতে পারে, তার অবয়ব কেমন হতে পারে। ওই সময় এই যে ফটোগ্রাফি, আলোক দিয়ে চিত্র অঙ্কন, এইটা আমাদের ওই অঞ্চলে তো এতটা উন্নত না, যার ফলে কোনো ছবি তার নেই। আমি চেষ্টা করতাম স্কেচ করে করে মুখচ্ছবি আঁকার জন্য। আচ্ছা এখন আমি চেষ্টা করি যে কেমন হবে, আমি যদি মাসুক হেলাল স্যারকে বলি যে আমার মায়ের মুখচ্ছবি কেমন হবে, আদলটা তো তাকে দিতে হবে, তবে কল্পনায় ভাসি, আঁকি, আবার মুছে ফেলি। তো একটা জায়গায় মা থাকেন আমার, যে তিনি কল্পিত চরিত্রেই থাকুক না একজন মানুষ। বাহ, ভীষণ দারুণ। স্পর্শকাতর, আমি তো ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি জেরিন, কারণ মা আমাদের সকলেরই আসলে ভালোবাসার মানুষ, খুব ভালো প্রিয় লাগার ভালোবাসার মানুষ। একজন মানুষ। খুব সুন্দর আপনার জীবন সম্পর্কে জানছিলাম। আমরা শুনলাম যে সেই ক্লাস 7-এর যে নাট্য চর্চার সঙ্গে যুক্ততা, সেটাই আপনার পরবর্তী জীবনকে আসলে একটা শেপ করে দিয়েছে। স্কুল শেষ করলেন, কলেজ? আমরা স্কুল থেকে কলেজ পর্যন্ত যে সময়কালটা, সেখানে আমরা মূলত নাট্যচর্চা, কবিতা আবৃত্তি, ফুটবল, মানে একটা এবং সাংস্কৃতিক পড়াশোনা। আবহ এই সবকিছু যে ছিল। অসাম্প্রদায়িক চেতনার যে জায়গাটা, আমাদের যেই বাসাটা যেখানে ছিল উপশহরের মাঝখানে, সেখানে তা বের হলেই একটা দোকান ছিল আমাদের সদ্য মোজাম্মেল হক লেবু কাকার দোকান। তিনি একটা ঔষধের দোকান করতেন, তার কোনো অন্য কোনো কাজ ছিল না। এই দোকানটা আড্ডা ছিল রাজনীতিবিদদের, সাহিত্যিকদের, কবিতা, এবং এই বিকালেই তার পত্রিকা পঠন, 4টা পত্রিকায় বসে তারা এই আড্ডা দিচ্ছেন। সেখানে আড্ডার আলোচনার বিষয় রাজনীতি, শিল্প, অর্থনীতি, নন্দন। এই দোকানের সামনে দিয়ে যারা হেঁটে যাবে, তারা মনে হচ্ছে একটা কষ্টি পাথরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তার কেশবিন্যাস, অনেক কিছু পোশাক, জানা যায়। পা থেকে কোন বাড়ির ছেলে, কেমন হয়েছে, এই যে সমাজ নিরীক্ষণ, একটা সোশ্যাল মনিটরিং থাকার ফলে আমাকে কিন্তু যোগ্য হয়ে ওটা সামনে দিয়ে যেতে হতো, যে কার সন্তান কোন ক্লাসে পড়ে, কি করে। এই সোশ্যাল ভ্যালুটা কিন্তু আমাদের সমাজে আমাদেরকে এই 80 দশক 90 দশকের সমাজকে বিনির্মাণের ক্ষেত্রে এবং মানে অবদান এই রেখেছে। জিনিসটা আপনাদেরকেও ব্যক্তিগতভাবে একটা শেপ দিয়েছে। এটা শুধু পরবর্তীতে। আমাদের এলাকা না, সারা বাংলাদেশে কিন্তু আপনি এই প্রেক্ষিতটা পাবেন যে 80-90 দশকের সোশ্যাল মনিটরিং, একটা অভিভাবকত্ব, সকালেই যে মিলে একটা প্রজন্মকে তৈরি করা, রুচি বিনির্মাণ করা। 1985 বা 90 এই সময়টার মধ্য দিয়ে আপনারা যে একটা পারিপার্শ্বিক একটা পরিবেশ পেয়েছেন, যেখানে বই পড়ার চর্চা হতো, কবি সাহিত্যিকদের দেখেছেন, একটা অসাম্প্রদায়িক চেতনাকে আপনারা নিজেদের মধ্যে ধারণ করেছেন। কিন্তু 2026 সালে এসে যদি আমরা বলি, আমাদের দেশটা আসলে যেদিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমরা কি আসলে তেমন একটা পরিবেশ পেয়েছি? আপনি প্রত্যন্ত গ্রামে থেকেও সেই পরিবেশটা পেয়েছেন, এখনকার অবস্থাটা কি আপনার দৃষ্টিতে? এখনও আছে, আমরা অসাম্প্রদায়িক চেতনার মধ্যেই আছি, কিন্তু তার জন্য আমাদের কাজ করতে হবে, সমাজ বিজ্ঞানীদের কাজ করতে হবে, রাষ্ট্রের মেরামতের কাজটা করতে হবে। আমরা চিকিৎসা হলে আমরা ডাক্তার কাছে যাই স্বাস্থ্যের ব্যাপারে, কিন্তু সংস্কৃতির চর্চার জন্য যেই সংকটগুলি রয়েছে, তার জন্য মেরামতের জন্য আমাদের বিজ্ঞানীদের কাজ করতে হবে, বিশেষ করে সমাজ বিজ্ঞানীদের জন্য। তাহলে আমরা কোন দিকে তাকাবো? পরিবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তারপর বিদ্যালয়, সমাজ। সেইখানে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এমনিতেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় বা একটা জাতিগত যেই পরিচয় আপনি বলছেন, অসাম্প্রদায়িক চেতনার চিন্তায় আমরা তৈরি হব, সেটা কিন্তু আপনি প্রত্যাশা করতে পারবেন না। যখনই আপনি আলো ফেলবেন, অন্ধকার দূরীভূত হবে, আলোহীন জায়গায় অন্ধকার গ্রাস করবে। তাহলে আমরা আলো কোনটাকে বলবো? শিল্প, সাহিত্য, নন্দন, এই যে নানানভাবে একটা মানুষকে তৈরি করা, শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয়, প্রশাসক নয়, বৈমানিক নয়, তার পাশাপাশি যে তাকে এই যিনি বিমান চালাবেন বৈমানিক, তাকেও শিল্প সাহিত্যে বোধ সম্পন্ন মানুষ হতে হবে। এই মানবিক মূল্যবোধ সম্পন্ন তৈরি করার জন্য এইসব জিনিসের যেই সামাজিক আন্দোলন, এটা খুব জরুরি। দিন শেষে মানে এই যে ব্যক্তিত্বের বিকাশ, মানবিক গুণাবলী, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন কিন্তু শিশু, আমরা যখন কৈশোর দেখি সবার যে জন্য। সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে তো অবশ্যই আমরা একটা সোসাইটির একটা উচ্চ পর্যায়ে রাখছি, কিন্তু তাদের মধ্যে শিল্প সাহিত্যের যে একটা বিষয়, মননশীলতা, এগুলো যদি আসলে না থাকে,
তারা যদি কোনো একটা স্টেটমেন্ট দেন বা কোনো একটা চিন্তাশীল কাজের সঙ্গে যুক্ত হন, তারা কি আসলে সেভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারেন বা সমাজকে আসলে ভূমিকা রাখতে পারেন কিনা? আমরা তো দেখছি যে এই যারা পেশাভিত্তিক জীবনযাপন করছে তাদের মধ্যে রয়েছে, আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তারদের মধ্যে কিন্তু এই বোধ রয়েছে, যার ফলে এত সুন্দর সমাজ আমাদের রয়েছে। হ্যাঁ, আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা দেখি, তখন সেটা নোটিশে আসে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা এই ভেতরকার বিষয়গুলো তাদের মধ্যে প্রথিত রয়েছে। আপনি ইঞ্জিনিয়ারিং সেকশনে যান, বুয়েটে, মেডিকেলে যান, এখানেও কিন্তু ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে, থিয়েটার হচ্ছে। কিছু ধর্মভিত্তিক ব্যাপার তো থাকবেই, সেখানে খুব পণ্ডকতা স্থান না পেলেই হলো। আমাদের মুক্ত মনা হয়ে সৌন্দর্য এবং শিল্পনন্দন চিন্তা করতে হবে। আমার মনে হয় যে সমাজকে বিনির্মাণের জন্য শিক্ষক এবং রাষ্ট্রের যে চিন্তা, সেটা ব্যক্তির মধ্যে যদি প্রথিত করতে পারি, তাহলে আলোর দিকে আমরা ধাবিত হতে পারি। এবং আপনি সেটা খুব সুন্দরভাবে পেয়েছেন, নিজের এলাকায় নিজের সমাজে যেমন পেয়েছেন, তেমনই আপনি বাংলাদেশের এমন একটা জায়গায় পড়াশোনা করেছেন, এমন একটা বিশ্ববিদ্যালয়, যেটা মনে হয় আপনার পরবর্তী যে অধ্যায়, পরবর্তী পথ চলাকে অনেক সুন্দরভাবে আকৃতি দিয়েছে। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কেমন ছিল এত সুন্দর একটা জায়গায়, সুন্দর পরিবেশে নিজের আরেকটা জীবন খুঁজে পাওয়া? অসম্ভব একটা প্রিয় জায়গা আমার। সকলেই তার বিশ্ববিদ্যালয় প্রিয়, কিন্তু জাহাঙ্গীরনগর নৈসর্গিক জায়গা থেকে অসাধারণ একটা ক্যাম্পাস, আপনারা জানবেন, সেটা সাভারে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হই 1998-99 শিক্ষাবর্ষে। এই যে নাট্যতত্ত্বে আপনি ভর্তি হলেন, মানে এই যে জীবনের লক্ষ্যটা, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আসলে একটা সময় আপনি এই পথেই যেতে চান? ছোটবেলার যে একটা পরিবেশ, সংস্কৃতি মনা হয়ে ওঠা, ব্যাপারটা কি আসলে এটাই ছিল? আমি কিন্তু জানতাম না যে এই বিষয়ে অনার্স এবং মাস্টার্স পড়ানো হয়। আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তখন আমি পরীক্ষা দিতে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে। আমার রাজশাহীতে ওয়েটিংয়ে আমি থেকে গেলাম আইন বিভাগে। আচ্ছা। পরবর্তীতে একই সময়ে জাহাঙ্গীরনগরে রেজাল্ট হলো, আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, মানে এটা কলা অনুষদের অধীনে 4টা ডিপার্টমেন্ট ছিল। ওইটাতে তখন ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক এরকম ছিল, বাংলা, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি। আমার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আমি দ্বিতীয় স্থান অধিকার করে মেধা তালিকায় স্থান পেলাম। এর কারণ হয়তোবা আমি যেই জায়গাটায় যেতে চাচ্ছিলাম, ওই থিয়েটার, আবৃত্তি, শিল্প, নন্দন, সেটা আমাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। ঈশ্বর হয়তোবা আপনাকে সাহায্য করেছে নিশ্চয়ই, পরোক্ষভাবে। তা তো বটেই। আমি আমার ছাত্র বয়সে রবীন্দ্রনাথের নাটক করেছি, যেটা স্কুল এবং কলেজে। আমি তখন মনির চৌধুরী স্যারের নাটক করেছি। এটা কিন্তু আমাকে শক্তিশালী অবস্থানে দিয়েছে। তখন আমি মামুন রশিদের নাম জানতাম, সেলিম আল দীনের নাম জানতাম। এটা কলেজ বয়সে এই নাম জানাটা খুব কঠিন ছিল। তো আমাদের ওই যে আপনি যেটা বললেন, আমার পরিসর, আমি এখানে কয়েকটা নাম উচ্চারণ করতে চাই। বাবু নগেন্দ্রচন্দ্র পাল আমাদের বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি 1936 সালে তিনি ভারত থেকে পাশ করেছিলেন স্নাতক। তিনি বড় চাকরিতে না গিয়ে সেখানে বিদ্যালয়ে স্থাপন করেছিলেন, তার সান্নিধ্য আমরা পেয়েছি। আমরা পেয়েছি এম এ হাকাম হীরা, যিনি আমাকে তৈরি করেছেন থিয়েটারের দিক থেকে, হাতে ধরে অভিনয় নির্দেশনা শিখিয়েছেন। সেই সুর ধরে আমরা চলে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জানলাম যে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয় থিয়েটার বিভাগে। সেখানে গিয়ে পেলাম অধ্যাপক ডক্টর সেলিম আল দীন, অধ্যাপক ডক্টর আফসার আহমেদ। বাংলাদেশের যদি থিয়েটার অঙ্গনের 8-10 জন নাট্যকারের নাম বলা হয়, তোর মধ্যে সেলিম আল দীন লিভিং লেজেন্ড, তার ক্লাস পাচ্ছি আমরা সরাসরি। এটা আমাদের জন্য তখনকার জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হয়ে দাঁড়ালো। ভর্তি হওয়ার পরপরেই সেলিম আল দীন স্যারের সান্নিধ্য পেলাম আমরা। সেলিম আল দীন তখন ঢাকায় আসতেন নিয়মিত, তার বন্ধু বিখ্যাত অভিনেতা এবং নির্দেশক আফজাল হোসেন স্যারের অফিসে তিনি নিয়মিত বসতেন। সপ্তাহে 3 দিন তিনি সেখানে আসতেন বিকালে। সেই অফিসের নাম হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা, এবং তার একটা প্রোডাকশন হাউস ছিল টকিজ। আমরা 2001 সালে এই সংস্থায় সেলিম আল দীন স্যারের সহসঙ্গী হিসেবে প্রতিষ্ঠানে আসা যাওয়া শুরু করলাম। আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো কপিরাইটার হিসেবে কাজ করতে হবে। কপিরাইট তো বুঝি না কি, আমরা ভাবতাম যে কোনো বিষয়ের মালিকানা হচ্ছে কপিরাইটিং। কিন্তু এখানে যে বিখ্যাত জায়গা যারা কাজ করে বাংলাদেশের, আলী জাকের, শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর, আমরা যাদেরকে দেখি বিজ্ঞাপনে, শোভনা মোস্তফা, তারা যে বিজ্ঞাপন করেন, সেই বিজ্ঞাপনে একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে। এই যিনি লেখেন তিনি হচ্ছেন মূলত স্ক্রিপ্ট রাইটার বা গল্পকার।
কিন্তু বিজ্ঞাপনের যিনি গল্প লেখেন তাকে বলা হয় কপিরাইটার। আচ্ছা আচ্ছা। এই বানানটা একটু ভিন্ন, WRITER, কপিরাইটার। রাইটার। আর আর যেটা গ্রন্থসত্ব বা মালিকানা, ওনারশিপ, RIGST, কপি, RIGST, কপিরাইট। সেখানে বানানের ফারাকের কারণে পেশায় বদল ঘটে। একটা হচ্ছে বিজ্ঞাপন অনুলিপি লেখন বা বিজ্ঞাপনের কন্টেন্ট লেখন, আরেকটা হচ্ছে মেধাসত্ব বা কন্টেন্টের আপনার মালিকানা, ওনারশিপ। স্যার অনেকেই আসলে বুঝেন না, যে আপনার মাধ্যমে আসলে আমরা আরো বেশি পরিষ্কার ধারণা পেলাম, আমাদের দর্শকরাও পেলো আর কি। এই যে আপনি আপনার জীবনের বিভিন্ন ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, এগুলো নিশ্চয়ই আপনি সবকিছু একা নেননি, নিশ্চয়ই এর পেছনে একজন মানুষ ছিল বা অনুপ্রেরণা ছিল। তিনি আসলে কে? মোজাম্মেল হক, আমার জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি আপনার বড় ভাই। দিক নির্দেশনা দিতেন যে কোন জায়গাটা গেলে আচ্ছা। আমাদের চিন্তা, আমাদের দর্শনটাকে আমাদের পেশাগত জীবনের সঙ্গে আমরা এক করতে পারবো। তিনি যদি এটা সাপোর্ট না করতেন তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার নিশ্চয়ই। কখনো থিয়েটার ডিপার্টমেন্টে পড়তে পারবে না। তাকে প্রায়োগিক বিষয় বা বৈষয়িক বিষয়ে তাকে পড়তে হতো। তো আমাদের পরিবার সেই সাপোর্টটা তখন করেছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ার জন্য অনুমোদন দেয়া। এটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য একটা কঠিন সিদ্ধান্ত। এবং সেটা আপনি নিয়েছেন, আপনারা নিয়েছেন, খুব দারুণভাবে বাস্তবায়ন করেছেন। কপিরাইটার দিয়ে শুরু করলেন আপনার পড়াশোনার, মানে পড়াশোনা করা অবস্থায় কপিরাইটিং চলছিল। তখন আমরা সান্নিধ্য পেলাম নাট্যকার মাসুম রেজা। তিনি তখন সেলিম আল দ্বীনের সঙ্গে সহ নাট্যকার হিসেবে নাটক লিখছেন এনটিভির জন্য। আমি নামটা বলেই দিলাম, রঙের মানুষ, বিখ্যাত নাটক। এবং গানটাও কিন্তু আমাদের কানে এখনো বাজে। এত সুন্দর ছিল সেই গান। তো আমরা তখন তাদের লেখা নাটকের আবার এই কপি হচ্ছে অনুলিপি লেখা, অনুকরণ করে তাদের লেখা ফ্রেশ করতাম। যে এপিসোডগুলি, কন্টেন্টগুলি রেডি হতো সেগুলি আমরা টাইপ উপযোগী করার জন্য আবার ফ্রেশ করতাম। এই করে আমরা নাটক লেখার কৌশল শিখছি, কি করে দৃশ্য মাধ্যম। আমরা একটা করি হচ্ছে থিয়েটার নাটক, মঞ্চ নাটক, একটা হচ্ছে টেলিভিশন নাটক। এখানে স্ক্রিপ্টিং এর কিন্তু বিশাল বিস্তর ফারাক রয়েছে। যে আমাদের পাণ্ডুলিপি এমন হবে, কিন্তু দৃশ্য মাধ্যমের জন্য টেলিভিশন উপযোগী নাটকের পাণ্ডুলিপি লেখার কৌশল আমরা শিখলাম। তখন সেলিম আল দ্বীন সারাক্ষণ বসে মাসুম রাজা প্যানেল রাইটার মিলে আমরা এটা দেখছি ভেতরের থেকে কি করে জন্ম লাভ করে পাণ্ডুলিপি। আমরা ছাত্র অবস্থায় থেকে হাতে কলমে আমরা কপিরাইটিং এবং নাটক রচনা, নাটক নির্মাণ শিখছি। এখন যে বিখ্যাত নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল, তিনি তখন ওখানে মাত্রায় কাজ করতেন। আমরা গিয়ে দেখতাম কি করে বিজ্ঞাপন তৈরি হয়, কি করে এডিটিং হয়, কি করে চলচ্চিত্র নির্মাণ হয়। আফজাল ভাই তখন বিখ্যাত ব্যক্তিত্ব। তো আমরা ভেতর থেকে যখন প্র্যাকটিক্যাল দেখি আর থিওরি পড়ি বিশ্ববিদ্যালয়ে, দুটো মেলাতে গিয়ে আমাদের মনোযোগ আসলো যে আমাকে ভিজুয়াল মিডিয়া কাজ করতে হবে। সেইখান থেকে মানে প্রথম আইডিয়া আসলো যে আমরা পেশাদার জায়গা থেকে, থিয়েটার থেকে পাশ করে কর্মক্ষেত্রে এখানে প্রবেশ করার জায়গা রয়েছে। সেলিম আল দ্বীনকে আপনি পেয়েছেন, ভীষণ সৌভাগ্যবান বা আপনারা পেয়েছেন। কেমন দেখেছেন আসলে তার ব্যক্তিত্ব? একজন সুপুরুষ, দেখতে অসম্ভব সুন্দর, অসাধারণ পোশাক পরতেন। কবির চৌধুরীকে স্যারকে দেখতাম লাল জামা, নীল জিন্স পরতেন। সৈয়দ হককে দেখতাম আমরা অসম্ভব ফ্যাশনেবল। সেলিম আল দ্বীন ওরকম একজন ফ্যাশনেবল মানুষ, কিন্তু তার পেছনেই যে তার চিন্তা, লেখনের যে শক্তি। আপনি তার পাণ্ডুলিপি যদি পাঠ করেন তাহলে দেখবেন যে মহাকাব্যিক বিস্তারে যে তিনি তার পাণ্ডুলিপি রচনা করেছেন, তার অনেক অংশই আমরা মঞ্চে বা টেলিভিশনে আনতে পারি না, কিন্তু তার বর্ণনায় যে নির্ণয় রয়েছে, আখ্যান রয়েছে, এতটা গভীর, যেটা আসলে সূক্ষ্ম অনুভূতি, এগুলি তৈরি করার ক্ষেত্রে সেলিম আল দ্বীনের পাণ্ডুলিপি এটা পাঠ করতে হবে। আমি দর্শককে অনুরোধ করব, সেলিম আল দ্বীন যতটুকু নামে তিনি ততটুকু পাঠে নন, তাকে পাঠ করতে হবে, আবিষ্কার করতে হবে। আমরা অনেক দৃশ্য কেন আনতে পারি না? সামাজিক পরিবেশের কারণে বা সামাজিক প্রেক্ষাপটে আমাদের কিছু লিমিটেশন আছে হয়তো। পাঠের যে পাওয়ার, যে শক্তি, অনেক সময় সেটা দৃশ্য মাধ্যম ক্যামেরায় এসে ধরতে পারে না। মাল্টিমিডিয়া অনেক সময় অসার হয়ে যায় আপনার টেক্সটের কাছে। যেমন দেশে একটা লাইন রয়েছে যে 1 মাইল শান্তি বিরাজ করছে, আচ্ছা, স্থির জলে ছায়া ফেলে 1 মাইল শান্তি বিরাজ করছে। এইটার যে টেক্সটের পাওয়ার, এটা আমি কিন্তু ক্যামেরা ধরতে পারবো না, ভিজুয়ালাইজ করা কঠিন। সেক্ষেত্রে শব্দ, সঙ্গীত, দৃশ্য সাহায্য করে। কিছু জিনিস আমার মনে হয় ক্যামেরায় না থেকে নিজের চোখে ভিজুয়ালাইজ করাটাই মনে হয় বেটার, এবং সেটা আসলে চিন্তার উপর ছেড়ে দিতে হয়। একদমই, যেটা আসলে সেলিম আল দ্বীন করেছেন এবং মানে তার লেখা এখনো আমরা পড়ি, চোখ দিয়ে ভিজুয়ালাইজ করি, সেটাই থাকুক।
আপনার এই পথ চলে আপনি অনেক গুণী মানুষকে পেয়েছেন এবং সেটা আপনাকে এতটাই সমৃদ্ধ করেছে যে আপনি এখন একজন গুণী মানুষ এবং আমরা খুবই খুশি আজকে আপনাকে পেয়ে। পরবর্তীতে জাহাঙ্গীরনগর থেকেই তো আপনার পিএইচডি করা, এমফিল করা। আমি যখন আমার স্নাতকোত্তর শেষ করলাম, শেষ করে আমি টেলিভিশনে যোগদান করলাম। যোগদান করার পর আমার মনে হলো যে আমার এখানে এসে আমি অনেক কিছু পাইনি, আচ্ছা, ইতিহাস, সংস্কৃতি, টেকনিক্স। তো আমাদের বাংলা ভাষায় এই টেলিভিশন তখন মাত্র দ্বিতীয় জেনারেশন টেলিভিশন বাংলাদেশে চালু হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের পরপরই। আচ্ছা আচ্ছা, একুশে টেলিভিশন এনটিভির পর দ্বিতীয় জেনারেশন টেলিভিশন চালু হয়েছে, কিন্তু এখানে ইতিহাস বা এই প্রযোজনা কৌশল নির্মাণের জন্য বাংলা ভাষায় কোনো গ্রন্থ নেই বা গবেষণা নেই। আমি কাজ করতে গিয়ে যখন এগুলি বাধার সম্মুখীন হলাম, আমি মনে হলো যে আমার এমফিল গবেষণাটা এই বিষয়ে হওয়া উচিত। আচ্ছা, আমি এমফিলে ভর্তি হয়ে বিষয় নির্বাচন করলাম টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং সম্প্রচারের চ্যালেঞ্জ। বাহ। পরবর্তীতে এই এমফিল গবেষণাটাই পিএইচডিতে রূপান্তর হয়, যেটা আসলে ওই সময়ের খুবই সময়োপযোগী একটা গবেষণার জায়গা ছিল। এখন তো অনেকেই জানছে, অনেকেই শিখছে এবং আপনাদের গবেষণা অনেকে জানছে স্যার, কিন্তু আসলে কয়জন পিএইচডি করেছে আপনার এই বিষয়টা কিন্তু বেশি ইউনিক বাংলাদেশের প্রেক্ষাপটে। পরবর্তীতে আমি এই আমার গবেষকের কো গাইড হিসেবে পেলাম বাংলাদেশের টেলিভিশন যার হাতে স্থাপন হয়েছে, জামিল চৌধুরী স্যার, বিটিভি, যার বাহ। বাড়িতে সিদ্ধেশ্বরের বাড়িতে ক্যাম্প অফিস হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের। তখন এটার নাম ছিল পাকিস্তান টেলিভিশন বা ঢাকা টেলিভিশন। 1962 সালে তার গৃহে সিদ্ধেশ্বর বাড়িতে তিনি এই টেলিভিশনের পাইলট প্রজেক্ট স্থাপন করেছিলেন। তিনি আমার কো গাইড হলেন। স্যার এখনও বেঁচে আছেন, তার বয়স 94, কানাডাতে আছেন। জামিল চৌধুরী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের টেলিভিশনের জনক জামিল চৌধুরী স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিশ্চয়ই স্যার। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। স্যার ভীষণ অসুস্থ রয়েছেন। তো এই যে তার সান্নিধ্য পাওয়ার ফলে আমার গবেষণা গতি প্রকৃতির নতুন রূপ লাভ করলো। মূলত টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও চ্যালেঞ্জ, সম্প্রচার চ্যালেঞ্জ এখনও কিন্তু রয়েছে। সকল অনুষ্ঠান আমরা নির্মাণ করি, কিন্তু অনেক সময় আমরা সম্প্রচার করতে পারি না, সেটা টেকনিক্যাল, বাজেট এবং কন্টেন্টের দিক থেকে। এই জায়গাগুলিকে আমি মনোযোগ দিয়ে আমার গবেষণা সম্পন্ন করলাম 2012 সালে। আচ্ছা, পাশাপাশি আমি অনুষ্ঠান নির্মাণ করে যাচ্ছি। আমি একাধারে একেবারে টেলিভিশনের ভেতরে অনুষ্ঠান নির্মাণ করছি, আবার গবেষণা করছি। তত্ত্ব এবং প্রয়োগকে এক জায়গায় এনে যখন একজন করবেন, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র আমি গবেষক নই, আমি মাঠের মানুষ। আমার জন্য সুবিধা হয়েছে মার্কেটিং, টিজি, টার্গেট অডিয়েন্স, কন্টেন্ট নির্মাণ এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে সুবিধা অসুবিধা, এগুলিকে আমলে এনে আমার গবেষণার ফলাফলটাকে তৈরি করা। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে টেলিভিশন দ্বিতীয় জেনারেশন, এখন তো অনেক টেলিভিশন আসছে, 41 টেলিভিশন এখন সম্প্রচারে রয়েছে। তাহলে এখানে আমাদের করণীয় কী, চ্যালেঞ্জগুলি কী? নিয়মিত গবেষণার ফলাফল যদি আমরা আমলে নেই, সেটা তথ্য মন্ত্রণালয়, অ্যাটকো, টেলিভিশন অ্যাসোসিয়েশন, তাহলে আমাদের অনুষ্ঠানের মান বৃদ্ধি পাবে, দর্শকের রুচি বিনির্মাণ হবে। আর এই যে শিল্প প্রতিষ্ঠান টেলিভিশন, তাকে বাণিজ্য বান্ধব করে একে টিকিয়ে রাখা যাবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলছি। তা না হলে তো এটা একটা ক্ষয়িষ্ণু দুর্বল শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে এখন। এবং সময়ের সঙ্গে সঙ্গে তো স্যার একটা বিশাল পরিবর্তন এসেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই বলতে শুরু করেছেন যে টেলিভিশনের আবেদন অনেকটা কমতে শুরু করেছে এবং টেলিভিশনগুলো সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাচ্ছে। ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? আপনি যথার্থ বলেছেন। আমরা বাংলাদেশ টেলিভিশন যদি তাকে বাংলাদেশের প্রান্তে মুক্তিযুদ্ধোত্তর পূর্ববর্তী 1964 সাল থেকে এটার যাত্রা শুরু। পরবর্তীতে 1997 সালে আমরা পাচ্ছি এটিএন টেলিভিশনকে, তার কিছুদিন পরে চ্যানেল আই এবং এনটিভি, ইটিভি 2000 সালে, এখন 41টা। এর আগ পর্যন্ত হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়াম। জি। তারপর আমরা স্যাটেলাইটে পেলাম উন্মুক্ত আকাশ সংস্কৃতিতে, এই টেলিভিশনগুলি আমরা উন্মুক্ত পেলাম। এখন আপনি বলতে পারেন যে লিনিয়ার প্রসেসের টেলিভিশন আর নন লিনিয়ার টেলিভিশন, যে একরৈখিকভাবে অনুষ্ঠান আপনি প্রচার করবেন, আমি বসে বসে দর্শক দেখব, সেই প্রথাটা ভেঙে যাচ্ছে। যেহেতু আমার হাতে যখন রিমোট আসছিল, দূরবর্তী স্থান থেকে টেলিভিশন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দর্শকের, তখনও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আপনার টেলিভিশন আমি দেখব না, বিজ্ঞাপন বিরোধীতে আমি অন্য টেলিভিশনে সুইচ করব। দর্শকের যে নির্ণয়ের ক্ষমতা, তখনও কিন্তু টেলিভিশন চ্যালেঞ্জে পড়েছিল এই রিমোটের সময়। এখন মিডিয়াম টু মিডিয়াম চ্যালেঞ্জ।
আমাদের শুধুমাত্র একরৈখিকভাবে টেলিভিশনের মধ্যে নয়, মাল্টিমিডিয়া, নিউ মিডিয়া যেটা বলা হচ্ছে, এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা করতে। এই যে আমরা প্রজন্মের কথা বলছি, জেন জি, জেন আলফা, জেন বিটা, এরা তো মূলত প্রযুক্তির সন্তান। তো আমাদের মিডিয়াটা তো ট্র্যাডিশনাল মিডিয়া ছিল, যে একরৈখিক, যেটা প্রিন্ট ভার্সন বা ইলেকট্রনিক মিডিয়ামের মধ্যে রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র, যেটা এখানে চলবে, আমি বাসায় বসে বসে দেখব, আমার কোনো পরিবর্তন করার সুযোগ নেই। যে অনুষ্ঠানটা যেভাবে সাজানো আছে, আমি একটার পর একটা দেখতে বাধ্য। জি, 8টার সময় নাটক হবে, 8টার সময় 8টাতেই হবে, আমাকে প্রস্তুতি নিয়ে বসে দেখতে হবে। কিন্তু এখন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এর পরিসংখ্যান আপনি দেখবেন, এখন টেলিভিশন এর বিপরীতে প্রচুর মোবাইল, স্মার্টফোন হাতে হাতে। ইন্টারনেট বাংলাদেশে যখন প্রবেশ করলো, তারপর থেকে এখন পর্যন্ত মানুষের হাতে 9.5 লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। মোবাইল ফোন আর ইন্টারনেট সমেত স্মার্টফোন ব্যবহারকারী 8 কোটি 30 লক্ষ। আগের তথ্যটা ভুল বলেছি আমি, 9.5 কোটি। 8 কোটি 30 লক্ষ মোবাইল ব্যবহার করছে, স্মার্টফোন, ইন্টারনেট। এরা কারা? এরা অ্যাক্সেস রয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, নানান যে প্ল্যাটফর্মগুলো রয়েছে। তাহলে নিউ মিডিয়া বানানটা হচ্ছে NEW অথবা NEO, নিউ, নব্য মাধ্যম। ট্র্যাডিশনাল মাধ্যম থেকে নতুন মাধ্যমে প্রবেশ করছে, যেখানে টু ওয়ে কমিউনিকেশন হবে। ইউজার এন্ডের থেকে যে কোনো মত, তাদের চিন্তা, তারা সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিতে পারবে। টু ওয়ে কমিউনিকেশন মোর চ্যালেঞ্জিং। আগে আমরা যা প্রচার করতাম, লিখতাম, বলতাম ওয়ান ওয়ে, আমরা চাপিয়ে দিতাম। এখন কিন্তু চাপিয়ে দেওয়া যাবে না। ইমোজি, ইমোটিকন এবং তার মন্তব্য সে করে আপনাকে ব্লক করে দেবে, যে আপনি কতটুকু ফিল্টার করতে পারবেন অথবা আপনি কতটুকু সফলতা লাভ করছেন দেখতে পাচ্ছেন। এই যেই সময়কালে আমরা বসবাস করছি, সেখানে তার দর্শকের উপযোগী একটা কন্টেন্ট পৌঁছানো খুব কঠিন। টিকে থাকার জন্য লড়াইয়ে নিউ মিডিয়া একটা বিস্তর প্রতিযোগিতার জায়গা। টেলিভিশন, অন্যান্য মুদ্রণ মাধ্যমের, বিশেষ করে গ্রন্থ বা নিউজ পেপার টিকবে কিনা এই বিতর্ক চলছে বহুদিন যাবৎ। আবার আমরা প্রাচীনে ফেরত যাচ্ছি স্পর্শের জন্য, ছোঁয়ার জন্য, এটা একটা বিতর্ক আছে। আবার ক্ষয়িষ্ণু হয়ে অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে। এক মোবাইল ফোন আসার ফলে আমরা যেমন অন্যান্য গ্যাজেট হারিয়ে ফেলছি, টেলিভিশনেও থাকবে কিনা বা না থাকবে এই বিতর্ক গবেষণার ব্যাপার। স্যার, আমরা দেখি যে বর্তমান সময়ে, যে একটা সময় তো আপনি বলছিলেন যে ওয়ান ওয়ে কমিউনিকেশন ছিল, যে টেলিভিশন মিডিয়াগুলো যা দেখাতো আমরা দেখতাম, কিন্তু এখন তো অনেক বেশি ওপেন সব কিছু। এখন দেখা যাচ্ছে অতটা কোয়ালিটি সম্পন্ন বা গুণগত মানসম্পন্ন কন্টেন্ট নয়, কিন্তু এগুলো মানুষ বেশি দেখছে। ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এগুলো ভাইরাল হচ্ছে, ভাইরাল সংস্কৃতির যুগে। OTT একটা শব্দ রয়েছে, ওভার দ্য টপ। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট দেন, আপনাকে সাবস্ক্রাইব করে কিনে দেখবে, রেভিনিউ জেনারেট হবে, আপনার টার্গেট অডিয়েন্স আপনাকে কিনে দেখবে। আর যেগুলি ভাইরাল হচ্ছে সেটা এক্সিস্ট করছে না, ভাইরাল হয়েই উড়িয়ে গিয়ে মিলিয়ে যাওয়ার মধ্যে আনন্দ, স্ফুলিঙ্গ, এরপরে এক্সিস্ট করছে না। তাহলে এই যে আমরা ভাইরাল কন্টেন্টের দিকে অ্যালগোরিদমে আমার ফিডে আসছে, আমি দেখছি, তার জন্য রুচি বিনিময় করতে হবে। রাষ্ট্রের দায় রয়েছে কি করে আমি কোনটা দেখব, কোনটা দেখব না। এই যে 8 কোটি 30 লক্ষ মানুষের হাতে একটা স্মার্টফোন, এর যেই সম্পাদকীয় নীতিমালা, একে কি করে ব্যবহার করতে হবে, এটা কি আমরা কোথায় শিখিয়েছি? বিদ্যালয় শিখায়নি, পরিবার শিখিনি। কিন্তু এই একটা যন্ত্র কিন্তু ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, আবার আপনার কেরিয়ারের জন্য অনেক সহজ করতে পারে, অনেক কিছু জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ, আপনি বা অনেকেই আছেন যারা এত দারুণ বিষয়গুলো পাঠদান করছেন বা শিক্ষা দিচ্ছেন। আপনার কিন্তু শিক্ষকতা জীবনটাও অনেক বেশি সমৃদ্ধ, যেখানে আমার মনে হয় এই বিষয়গুলো আপনি শেখাচ্ছেন তরুণ প্রজন্মকে, তারা শিখে বাকি সবার কাছে বিলিয়ে দিচ্ছে এবং দেশ বিনির্মাণে সহায়তা করছে। সেই জায়গাটায় যদি একটু যেতে চাই, যে শিক্ষকতা জীবনে আসলে কোথায় কোথায় শিক্ষকতা করা হয়েছে বা কেমন লাগে আসলে? আমি শুরু করেছিলাম 2011 সালে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, সেখানে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এই বিভাগে আমি শিক্ষকতা শুরু করি। মূলত কপিরাইটিং এবং টেলিভিশন প্রোডাকশন, এই দুইটা মডিউল আমি পড়াতাম ওদের। মূলত জার্নালিজমের অধীনে টেলিভিশন কি করে কাজ করে, কন্টেন্ট নির্মাণ, জার্নালিজম, এটা কপিরাইটিং, বিজ্ঞাপন নির্মাণের জন্য
যে ক্ষেত্র পরিসর, বাংলাদেশে বিজ্ঞাপন কিন্তু একটা বিরাট জায়গা দখল করে আছে প্রোডাক্টের, মানুষের জীবনের। আমরা বিজ্ঞাপনের সঙ্গে সারাদিন বসবাস করি, শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত। এই জায়গাটায় আমরা অন্যান্য কন্টেন্ট দিয়ে, নাটক, সিনেমা, গান বা সংবাদ দিয়ে যতটুকু না মানুষকে আমরা তার চিন্তাকে বদল করতে পারি, তার চেয়ে বিজ্ঞাপন দিয়ে পারি আমরা। বিজ্ঞাপন প্রোডাক্ট বিক্রির মধ্য দিয়ে তার কন্টেন্টটা পৌঁছে দেয়, এত বারবার এটা প্রচারিত হয়। বিজ্ঞাপন ইংরেজি হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্ট শব্দ হচ্ছে আবর্তন, বারবার ঘুরে ফিরে আসা। আপনি দেখবেন যে কোনো বিজ্ঞাপন, টেলিভিশন, বিলবোর্ড সমস্ত কিন্তু ঘুরে ফিরে আসে। এই কন্টেন্টটা কি হবে? সমাজকে বদলের জন্য, ব্যক্তিকে বদলের জন্য এই কন্টেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা কপি রিডিং করছে বা ডিজাইন করছেন, তাদের চিন্তা যদি সততা থাকে, সৌন্দর্য থাকে, নন্দন থাকে, তাহলে একটা সমাজ এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বদল ঘটানো সম্ভব। তাহলে এই শিক্ষকতায় প্রবেশ করলাম 11 সালে। পরবর্তীতে আমি যোগদান করেছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, ক্লাস নিয়েছি। বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়ের অধীনে একমাত্র যেটা প্রতিষ্ঠান, সেখানে ক্লাস নিয়ে আপনার জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের একটা কোর্স পড়াবো আমি, যেখানে মিউজিক এন্টারপ্রেনারশিপ, কি করে সঙ্গীত এন্টারপ্রেনারশিপে করা যায়। পাঠশালাতে ক্লাস নেই, যেখানে সাউথ এশিয়ান ফিল্ম ইনস্টিটিউট, টেলিভিশন ফিল্ম ইনস্টিটিউট। সম্প্রতি গত বছর যোগদান করেছি ট্যাগর ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস, সেখানে একাডেমিক ডাইরেক্টর হিসেবে কাজ করছি। সেখানে 5টা ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের যে চিন্তাগুলি রয়েছে সেগুলি সৃজনকলা নির্ভর, সঙ্গীত, নাট্যকলা এবং নৃত্যকলা, ফ্যাশন এবং বিবি, এই 5টা ডিপার্টমেন্ট মিলে আমরা আমাদের যে বাঙালির যে চিন্তা, সেগুলিকে নান্দনিকভাবে শৈল্পিক উপস্থাপনার জন্য যেন তরুণ প্রজন্ম সম্পদ হয়ে উঠতে পারে, তার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। স্যার, আপনি বৈশাখী টেলিভিশনে দীর্ঘ সময় ধরেছিলেন, কখন চিন্তা করলেন যে একটা পর্যায়ে আপনি শিক্ষকতা বেছে নেবেন? আমি তো গবেষণাতে প্রবেশ করলাম 2007 সালে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের মতো আমার স্কোর ছিল। কিন্তু আমি এই পেশাদার জায়গায় প্রবেশ করার ফলে শিক্ষকতা থেকে দূরে সরে যাচ্ছিলাম, নিয়োগ হচ্ছিল না, নিয়োগের প্রজ্ঞাপন জারি হচ্ছিল না। ততদিনে আমি টেলিভিশনের কেরিয়ার বেশ লম্বা পথ অতিক্রম করে ফেলেছি। তখন প্রভাষক হিসেবে যোগদান করাটা অনেকটা আমার কাছে মনে হচ্ছিল এই পেশাতেই থেকে যাই। কিন্তু বেসরকারিতে যখন আমরা একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করার সুযোগ পেলাম, দুটো একসঙ্গে আমি যৌথবদ্ধভাবে করার চেষ্টা করেছি আমার সততার সঙ্গে। আপনি প্রোডিউসার হিসেবে যুক্ত হয়েছিলেন, পরবর্তীতে হেড অফ প্রোগ্রাম হিসেবে আপনার বৈশাখী জীবনে যাত্রা হয়তো বা শেষ করেছেন। দীর্ঘ একটা পথ চলা, যারা দর্শক রয়েছেন তারা হয়তো বা জানেন প্রোডিউসার দিয়ে শুরু হয় সবারই, এবং হেড অফ প্রোগ্রাম হচ্ছে একটা প্রোগ্রাম ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে বা সর্বোচ্চ পদ। মানে এই যে দীর্ঘ বছরের যাত্রায় অনেক কিছু দেখেছেন, কেমন লেগেছে মিডিয়া জগৎটাকে? এই জায়গাটা প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ, যে এটা একটা আবেগের জায়গা। মূলত আমরা সহকারী প্রযোজক হিসেবে যোগদান করেছিলাম। এটা টেলিভিশন এন্ট্রি পয়েন্ট, কোনো কন্টেন্ট নির্মাণের জন্য, সেই চিন্তাকে ভিজুয়াল রূপ দেওয়ার জন্য এই একটা গেটওয়ে। তো তার জন্য আমরা প্রথম দিকে শিখেছি, তারপর নির্মাণের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখিনি, সারাক্ষণ টেলিভিশন নিয়ে ভাবতাম, টেলিভিশন অবগাহন করতাম, ডকুমেন্টারি, নাটক নির্মাণ, টক শো নির্মাণ, পলিটিক্যাল অনুষ্ঠান। এই যে আমরা এফপিসি বলি, ফিক্স পয়েন্ট চার্ট, এখানে তো একটা প্রচুর অনুষ্ঠান দিয়ে দিনব্যাপী সাজাতে হয়, তার জন্য লোকবল কম থাকে, অনেক অধিক চাপ নিতে হয়। আমরা সৌভাগ্যবান যে আমরা কম মানুষ, অনেক অধিক নির্মাণ করার সুযোগ পেয়েছিলাম। আমি লাইভ অনুষ্ঠান, যেটা আমি আজকে মেকআপ রুমে বলেছিলাম যেটা কততম শো, আমি গুনতাম যে আমি কততম ঘন্টা ব্রডকাস্ট করেছি। যদি আমি ব্রডকাস্টার হয়ে থাকি, তাহলে আমার হিসেবে আমি দেখেছি 2000 ঘন্টা আমি লাইভ ব্রডকাস্ট করছি, শুধু প্রোডাকশন লাইভ। আর রেকর্ডের প্রোগ্রাম অনেক করেছি। তার মধ্যে একটা অনুষ্ঠান আমি বলতে পারি, আমার চোখে আমি, বিখ্যাত জনদের লাইফ স্কেচ, বায়োগ্রাফি, এটা আমার জীবনকে বদলে দিয়েছে। বাংলাদেশের লেজেন্ড ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নেওয়া এবং তাদের ব্যক্তিত্বের ভেতরে প্রবেশ করা, আমার চোখে আমি নিজেকে নিজের আয়নায় দেখার যেই বোধ আমি এই বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে দেখতে পেয়েছি, এতে করে এই অনুষ্ঠানের তো একটা মেসেজ থাকে, দর্শক দেখে কি শিখবে। যেমন এই রাঙা সকাল, বাংলাদেশের এই বাকবদলের ক্ষেত্রে মিডিয়া ইন্ডাস্ট্রির
এই রাঙা সকালের অবদান রয়েছে। এই একটা অনুষ্ঠানের নাম বাংলাদেশের সকলেই জানে। তাহলে এই টেলিভিশন শুধুমাত্র বাণিজ্যিক ভিত্তি নয়, এটা সমাজ সংস্কার, সমাজকে দেওয়ার ক্ষেত্রে এমন অবদান রাখা অনুষ্ঠান কিন্তু টেলিভিশন পরিচালনা করে। তো তদ্রূপ ওই অনুষ্ঠানটা ছিল একজন ব্যক্তিত্বকে আবিষ্কার, তার চোখে তিনি অনেকে প্রয়াত হয়েছেন, কিন্তু তার কথাগুলি আমরা ওই টেলিভিশনের মধ্য দিয়ে প্রচার করেছি। তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিজেরা তৈরি হয়েছি, টেলিভিশন তৈরি হয়েছে, একটা টাইম লাইন, স্মৃতির টাইম লাইন। তো অশেষ ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তো পর্যায়ক্রমে আমরা এগুলি অতিক্রম করে অন্য একটা টেলিভিশনে গেলাম, সেখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে গেলাম। সম্প্রচারের অপেক্ষায় আমরা রয়েছি, চেষ্টা করছি টেলিভিশন ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার জন্য। নিঃসন্দেহে আমরাও আপনার কাছ থেকে সে প্রত্যাশা রাখতে চাই। দীর্ঘ একটা সময় ধরে আপনি আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছেন, তরুণ প্রজন্মকেও এখন সমৃদ্ধ করছেন। আপনার পিএইচডির গবেষণাপত্র যেটা এখন বাকিরাও পড়ছে, বা সেটা নিয়েও টুকটাক আপনি এখনও কাজ করে যাচ্ছেন, কেমন দেখছেন সে মিডিয়া ইন্ডাস্ট্রিকে? কী কী পজিটিভ দিক আপনি দেখছেন, বা আরও ভালো কী কী কাজ করা যায়? এবং আরেকটা প্রশ্ন বোধহয় যুক্ত করা যায়, জেনে, সেটা হচ্ছে এআই এর একটা প্রভাব ব্যাপকভাবে পড়ছে। চমৎকার। আমরা প্রথম যে নাটক দেখলাম বিটিভিতে, নাম হচ্ছে একতলা দোতলা, 1965 সালে মনির চৌধুরী স্যারের নাটক। আপনি সেই নাম এবং নাটকের কন্টেন্ট এখনো পাওয়া যায়, দৃশ্য মাধ্যমে ধারণকৃত ভিডিও নেই। আর এখনকার নাটক আমি 2026 সালে দেখব, আমরা কম্পারেটিভ স্টাডি করলে দেখব নামকরণ, সংসপ্তক, অয়ময়, বহুব্রীহি, আজ রবিবার, এক একটা নাম মানে এক একটা সময়কাল, মহাকালকে ধারণ করে আছে। এই উত্তরণে গবেষণার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে আমাদের কন্টেন্ট, মেরিট, অনুষ্ঠানের জনরা, বিভিন্ন যেমন প্রকারভেদ, কি করে একটা টেলিভিশনকে সাজালে মানুষকে রুচিশীল, মননশীল এবং চিন্তাশীল করা যায়। টেলিভিশন কি করে? প্রথমত তথ্য প্রদান করে, ইনফর্ম দ্য পিপল, এডুকেট দ্য পিপল। শিক্ষায়তনিকভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিখি, এটা অনানুষ্ঠানিকভাবে শিক্ষা প্রদান করে, সচেতন করে এবং বিনোদন করে। এই মধ্য দিয়ে টেলিভিশন কিন্তু 80-90 দশকে বিটিভি মধ্যবিত্তের মনন তৈরি করেছে। আজকে যারা সফল মানুষ তারা কিন্তু বিটিভির চিন্তা প্রসূত, নানান দিক থেকে, পোশাকে, খাদ্যাভ্যাসে, তার আসবাবপত্র, ব্যক্তিত্বেও গড়ন তৈরি করার ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা ছিল। এখন গণমাধ্যমের দায়িত্বটা কি? যেটা আপনি বললেন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্গুমেন্টেড রিয়েলিটি, ভিআর, এআই, এই যে নানান জায়গায় আমরা পৌঁছচ্ছি, কিন্তু চিন্তা কিন্তু মানুষই করতে হবে। সব কিছু প্রযুক্তির উপর ছেড়ে দিলে হবে না। এআই কে দিবে? এআই রেফারেন্সিংটা কোথা থেকে করবে? যত থেকে মানুষ ইনপুট দিয়ে রেখেছে সেখান থেকে সে রেফারেন্স নেবে। আমি আজকে একটা ছবি দেবো রাঙা সকালের, ও স্কেচ করে দেবে এখনই, কিন্তু সে নিচ্ছে কোথা থেকে রেফারেন্সটা? কালার, কোথা থেকে কোথাও সে সকালটা পেয়েছে, কোথাওটা রং পেয়েছে, সেটা মনুষ্য সৃষ্ট। অনলাইনে তো প্রেজেন্স থাকতে হচ্ছে ওই তথ্যটা, না হলে আসলে সে কিভাবে নেবে? তাহলে তো পারবে না। দিন শেষে মানুষেরই অবদান, সেটা হয়তো বা প্রযুক্তি আরেকটু সহজ করে দিই, কিন্তু মানুষই সেরা। মানুষের চিন্তাটাই হচ্ছে সত্যিকার অর্থেই সৃজনশীল, এটা ইউনিক এবং একক। এটা প্রযুক্তি ওখানে পৌঁছতে পারে এবং এটা আসলে রিপ্লেস করার মতোও না। আমরা যতই বলে থাকি না কেন যে এআই হয়তো বা টেক ওভার করবে পুরো দুনিয়া, কিন্তু এই মানুষগুলিকে আগের থেকেই শৈশব কৈশোর প্রস্তুত করতে হবে। সেখানে যদি আমরা যান্ত্রিক মানুষ তৈরি করি, তাহলে পরবর্তী প্রজন্মে আমরা অনেক মানবিক জায়গায় আমরা হারিয়ে ফেলবো। যেটা রোবট সিনেমায় আমরা অনেকটা দেখেছি, যে কি করে রোবোটিক্স বা রোবট আমাদের আত্মাকে কিনে নিচ্ছে। বা অনেক আগে আমরা দেখেছি ম্যাফোস্টোফেলিস আত্মা বিক্রি করে। ডক্টর ফস্টাস নাটক রয়েছে একটা, ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত নাটক, সেখানে আত্মা বিক্রি করে দেয়। আমরা কি আমাদের প্রজন্ম আত্মা বিক্রি করে ফেলছি প্রযুক্তির কাছে? এটা যেন না হয়, তার জন্য আমাদের পেছনে যারা রয়েছে পরিকল্পক, চিন্তক, তাদেরকে ভীষণ চিন্তা করতে হবে যে আমাদের প্রজন্মের জন্য আত্মা বিক্রি না হয়, তারা যেন মানবিক, চিন্তাশীল, সৃজনশীল এবং নান্দনিক বোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে তৈরি করে। এবং সেইগুলো মানে সেই ধরনের মানুষ গড়ে ওঠার জন্য যে কাজগুলোর কথা বলছিলেন, যেগুলো আমরা এখনো দেখি, স্মরণ করি, মানে আমাদের লাইফস্টাইলও সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিভিশনের সেই কালজয়ী কাজগুলো দেখে। সেই ধারাটা এখনো অব্যাহত থাকুক টেলিভিশন জগৎ সহ সব ক্ষেত্রে। স্যার, আজ থেকে 10 বছর পর আপনি যেহেতু একজন গবেষক মানুষ, কেমন মিডিয়া দেখেন বা সোশ্যাল মিডিয়ার অবস্থা, মানে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বা কতটা সম্ভাবনা অপেক্ষা করছে? আপনি যদি নেটফ্লিক্সের দিকে তাকান বা হুলুর দিকে তাকান, দেখবেন যে সব
এত কন্টেন্ট, এত ভালো ভালো কন্টেন্ট রয়েছে, আমরা দেখার সময় নেই, জি। কিনে দেখতে হবে আপনাকে। এখন আমার কোয়ালিটি, আমার টেস্ট আমাকে পারচেস করবে, তো পারচেস করার মতো নিজেকে উপযোগী করে তুলতে হবে। আমাকে দেখতে হলে, এবং ফেসবুক অ্যাকাউন্টেও বা ইউটিউবে অনেক কন্টেন্ট রয়েছে, পারচেস করে দেখতে হয়, তা নাহলে আপনি 30 সেকেন্ডের বেশি দেখতে পারবেন না। কম্পিটিশন মার্কেটে যদি আপনি বেঁচে থাকতে চান, টিকে থাকতে চান, এই কম্পিটিটিভ মার্কেটিংয়ে, এই জগতে, ডিজিটাল দুনিয়ায়, ই কমার্সের জায়গায় আপনি যোগ্যতর এবং যোগ্যতর হয়ে উঠতে হবে। তার জন্য চিন্তা, মনন, কন্টেন্ট হচ্ছে মূল। কন্টেন্টের ক্রাইসিসে সারা পৃথিবী ভুগছে। কন্টেন্ট অন্য কোনো বৃত্তিতে আবর্ত নয়, সৃজনশীল নিজস্ব কন্টেন্ট, এটা আমার, এটা আমার সিগনেচার। এই যে রাঙা সকাল মাছরাঙার, এটা সিগনেচার অফ রাঙা সকাল হচ্ছে মাছরাঙার সিগনেচার, এটা দিয়ে শুরু হয়। মানে এই অনুষ্ঠান যারা জানবেন না তাদের খামতি রয়েছে, কোথাও না কোথাও খামতি রয়েছে। তাহলে এইখানে পৌঁছানোর জন্য ডিজিটাল মিডিয়া কাজ করছে, টেলিভিশন কাজ করছে। আমাদেরও এগিয়ে আসতে হবে, যে মনন শুধু আমার কাছে আসবে না, আমাকেও যেতে হবে আলোর কাছে। রাইট, কিন্তু ভাইরাল সংস্কৃতির যুগে স্যার, দর্শকদের চাহিদা মেটাতে গিয়ে যে একেবারে এই সাধারণ দর্শক কি পছন্দ করে, সেই জন্য কন্টেন্ট বানাতে গিয়ে কি আসলে কোয়ালিটি কন্টেন্টের একটু কমতি পড়ছে? আপনার কি মনে হয় স্যার? এটা আমি আপনার সঙ্গে একমত, যে আমরা তার মতো হতে চাই। জি। আমি রুচি বিনিময়ের জন্য আমাদের কাজ করতে হবে। যেমন আমরা আপনি রুচিটাকে, বলছিলেন যে একটা সময় স্যার বিটিভিতে সংসপ্ত চমৎকার একতলা দোতলা চমৎকার সব নাম ছিল, এখন আমরা দেখি যে ভাইরাল হবার জন্য নাটকের নামটাও চেঞ্জ ঘর জামাই বা গরিব বড়লোক এই ধরনের কিছু কন্টেন্ট আমরা দেখি। আসলে এইটার চিন্তার যে দৈন্যতা সেটা প্রকাশ পায়। আমি যদি এভাবে বলি, রুচির দুর্ভিক্ষ, চিন্তার দৈন্যতা, আমি আমার নিজস্বতাকে খেই হারিয়ে ফেলে অন্যের মতো করে হতে 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 ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, আত্মপরিচয় ম্লান হয়ে যাচ্ছে। তাহলে আপনি কোথা থেকে এলেন? জি স্যার। আমার পরিচয়, আমি তো এসেছি চলার চিহ্ন ফেলে, চলন চিহ্ন ফেলে। চলচিহ্ন। এই যে আপনি বাঙালিত্ব যদি অস্তিত্ব রক্ষা করতে চান, হ্যাঁ, আপনি বিশ্ব নাগরিক, গ্লোবাল ভিলেজ, জি। এখানে আপনাকে ফাইট দিতে গেলে আপনাকে অনেক শক্তিশালী কন্টেন্ট তৈরি করতে হবে, কিন্তু সেটার আত্মকে বিসর্জন দিয়ে নয়। ভাইরাল হতে গিয়ে আমরা অনেকে নাম বলবো না আমি, জি। তাদের কন্টেন্ট দেখতে দেখতে আমরা যে রুচির দৈন্যতায় ভুগছি, সেই আত্মপরিচয়কে আমরা, আপনি তা তো নয়। কাকলি ফার্নিচার একটা বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, জি। এই যে মান, আমরা কি ওই পরিচয় বহন করি? এরকম আমি অনেক কন্টেন্ট বলতে পারি। আমাদের এখান থেকে সরে আসার জন্য এই টেলিভিশনগুলি কাজ করবে। আপনি বললেন টেলিভিশন থাকবে কিনা, এই টেলিভিশন মেইন স্ট্রিমের টেলিভিশন এই কারণে টিকে থাকবে, তারা সৎ, সুন্দর এবং এবং দিন শেষে দর্শক সবসময় কোয়ালিটি দেখতে চায়, মানে সেটাই বেঁচে থাকবে। সেটাই আসলে বেঁচে থাকবে। জেরিনের সঙ্গে আমি একমত যে মানুষ সুন্দর এবং সত্যকে বেছে নেয়, ওইটা বেশিক্ষণ টিকে থাকে না। একদম। ভাইরাল উড়িয়ে গিয়ে মিলিয়ে যায়, ওটা টিকবে না। তাহলে টিকে রাখবে কে? এইসব প্রতিষ্ঠান, টেলিভিশন, যাদের ভেতরে কন্টেন্ট রয়েছে, মর্যাদা রয়েছে এবং কমিটমেন্ট রয়েছে। সেই শুভকামনা সবার প্রতি রইল, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন। জেরিন এবং আনিস, আপনাদের দুজনের সঙ্গে কথা বলতে পেরে অশেষ কৃতজ্ঞতা এবং ভালো লাগলো। মাছরাঙা দর্শককে ধন্যবাদ, এবং রাঙা সকালের সঙ্গে যারা জড়িত সকলকে ধন্যবাদ।